হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা, আমি নীলা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুব ভালো হতে চলেছে ভিডিওটা, খুবই ভালো লাগবে। সকালে একদম ব্রেকফাস্ট থেকে দিনটা শুরু করছি। তো সকালবেলা আমি খাই হলো মাঝে মধ্যে, প্রতিদিন না, কিন্তু দুধটা কিন্তু আমি প্রত্যেক দিনই নিই বাড়িতে। তো ছানা খাই। তো অ্যাকচুয়ালি ছানা খাওয়ার জন্যই আমার হাজব্যান্ড আর কি এই দুধটা নেওয়ার প্রচলন করেছে। কারণ দুধের কোনো আইটেম আমি খেতে পারি না, খেলে হজম করতে পারি না আর কি, গ্যাস হয়ে যায় দুধ খেলে। আমি দুধ কোনো দিনই খেতে পারি না। তো সেই ক্যালসিয়ামের পরিমাণ কম থাকার জন্য রাজু বলেছিল যে দুধ নেও, ছানা করে খেতে, আর ডাক্তারও বলেছে ছানা খেতে। তো ছানাই খাই আর কি। তো ওই দেখো ছানা করে নিয়েছি। এখন চলো ছানাটা আগে খাবো। আমি যে ছানাটা খাই আর কি, আমি কিন্তু কোনো প্রকারের চিনি বা কোনো বাতাসা কিছুই কিন্তু ইউজ করি না, শুধু ছানা খাই। চিনি বা বাতাসা কোনোটাই আমাদের শরীরের পক্ষে ভালো নয়, তো সেই জন্য খাবো না আর কি। তো এখানে দেখো সকালবেলা এখানে পড়তে চলে এসেছিলো সবাই, তো পড়ানো ছিল আমার। তো পড়ানোর পরে ছানা টানা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এই যে এখন আমার একটা ঘটনা বলি, সেটা হলো এই যে দেখো গায়ে ক্ষত বিক্ষত অবস্থা। যেদিনকে ভিডিওটা করলাম আর কি, ছানা খেলাম সকালবেলা, তার আগের দিন রাত্রিবেলা ভীষণ বড় একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইক অ্যাক্সিডেন্টটা হয়েছে হলো আমাদের চৌমাথা জুডিও, তার অপোজিটে হাই রোডের ওপরে। মানে বড় বাচ্চা বেঁচে গেছি বলতে পারো, ভগবানই ছিল, আর তো কেউ ছিল না পাশে, তো ভগবানই ছিল। নইলে ওরকম পজিশানে যেভাবে পড়েছি, এই যে এইরকম অবস্থা, মানে আমি খুবই অসুস্থ ছিলাম এই দিন। পায়ে হাত পায়ে প্রচণ্ড মানে জ্বালা জ্বালা করছিল। আর এরকমভাবে কখনো তো ছেলে যায়নি অ্যাক্সিডেন্ট হয়ে। তো কি যে যন্ত্রণা বা কি জ্বালা করে, মানে আমি সহ্য করতে পারছিলাম না। তো তারপরে যেহেতু ব্যথার ওষুধ তো খেতে চাইছিলাম না, এবং এই ব্যথার ওষুধ পরবর্তীতে আমার খেতে হয়েছে, এতটাই ব্যথা হয়েছিল। তো এখন যে ভয়েসটা দিচ্ছি, এখন আমি ঠিকঠাকই আছি, এখন মোটামুটি ভালো আছি, একটু ব্যথা আছে, বাট ঠিক আছি। এবার চলে আসি চলো রান্নাবান্নার দিকে। এতক্ষণ তো শুনলে আমার অ্যাক্সিডেন্টের গল্প, তো তার মধ্যেও এই যে দেখো এখানে রান্নাবান্না হচ্ছে। তার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে কিছু লোকজন আসার কথা, তারা আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। তো রাজুর কিছু কলিগ আর কি। তো তারা যে এবার আমাদের তো তাদেরকে আগের থেকে নিমন্ত্রণ করা আছে। এবার আমরা যে অ্যাক্সিডেন্ট হবে আমরা তো তা জানতাম না। এবার যেহেতু গতকাল রাত্রিবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো কিছু করার নেই, তবুও এই আইটেমগুলো আমাকে রান্নাবান্না করতেই হবে। কারণ যেহেতু তারা আত্মীয় বলছি, মানে যেহেতু তারা গেস্ট আমাদের বাড়িতে, তো তাদের জন্য তো অবশ্যই ব্যবস্থা করে রাখতে হবে। তো সেই জন্য দেখো এখানে আমি তৈরি করছিলাম মাটন হবে আজকে। আর হলো আর কি আইটেম আছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর বিভিন্ন রকমের ভাজা করব, একটু ডাল করব, বেগুন ভাজা, পটল ভাজা, আর বেলে মাছ এনেছিল রাজু, ছোট বেলে মাছের ঝাল করেছিলাম, চচ্চড়ি। আর হলো আমার এক দিদি আছে, দিদি মানে হলো মানে একজন দিদি আছে, মানে পূর্ণিমাদি। তো পূর্ণিমাদিকে বলেছিলাম যে দিদি তুমি আমাকে কাটাকুটিগুলো সব করে দিও, কারণ এই দিন আমি বসতেও পারছিলাম না, উঠতেও পারছিলাম না, মানে এরকম কন্ডিশন, বা দিকটা তো নাড়াতেই পারছিলাম না। তো তারপরে ওই দিদি আমাকে সব কিছু মানে মাংস ধুয়ে দেওয়া, কেটে দেওয়া, এগুলো করে দিয়েছে। আর তারপরে আমি দাঁড়িয়ে রান্নাটা করেছি আর কি। তো এখানে যে মাটন রান্না হচ্ছিল, এখানে 1.5 কেজি মতন মাটন এনেছিল, 1.5 কেজি মতন মাটন দেখো বড় কড়াইতেই রান্না করছিলাম। আর ওই বেলে মাছের চচ্চড়ি, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, এই সমস্ত ভাজা রান্না হয়েছিল। আর করেছিলাম ডাল, চাটনি বাড়িতে, আর পাঁপড় ভেজেছিলাম। তার সঙ্গে ছিল গন্ধরাজ লেবু দেখেছো, কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। কারণ যদি তুমি কেটে জলে ভিজিয়ে না রাখো, তাহলে গন্ধরাজ লেবুর গন্ধ কিন্তু চলে যায়। সেই জন্য যারা গন্ধরাজ লেবু অনেকক্ষণ আগে কাটবে খাওয়ার সময়ের জন্য, তখন তোমরা কিন্তু ভিজিয়ে রেখো। আর শাক রান্না করেছিলাম, আমাদের বাড়িতে নোটে শাক এনে রেখেছিল রাজু আগের দিন, তাই শাক, অনেক রকমের আইটেমই করেছিলাম। আমার ভাবি আমি অল্প রান্না করব, কিন্তু রাঁধতে গেলে না মানে এক রাঁধতে যায় আর এক হয়ে যায়, অনেক রকম রান্না হয়ে গেছিলো ওই দিন। তো স্যালাড কেটে নিয়েছি, দেখো স্যালাডটাকে এখন সাজিয়ে নেব।
এই কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে, তারপর তাদেরকে আস্তে আস্তে দেখো পরিবেশন করে দেবো। তো রান্নার কাজ তো কমপ্লিট হলো, এখন আমাকে কাজ হচ্ছে আমার ঘরে যে জামা কাপড়গুলো রয়েছে ঘরটাকেও একটু গুছিয়ে রাখবো। আর ওই যে গন্ধ শুকছি না জামা কাপড়গুলোতে, কেন বলো তো, আমি ওই গন্ধ শুকে শুকে জামা কাপড়ের মানে করি, মানে যেগুলো আমাদের এমনি জামা কাপড় তো খুব একটা বেশি নোংরা হয় না, কিন্তু একটু গন্ধ হয়ে গেলেই আমি সেই জামা কাপড়গুলো ধুয়ে দিই, মানে একদিন পরলেই সেই জামা কাপড়গুলো ধুয়ে দিই। তাই গন্ধ শুকে নিচ্ছিলাম যে কোনগুলো পরা আর কোনগুলো পরা না। তো চলো ভালো করে এই যে গুছিয়ে নেব ঘরটা, লোকজন যেহেতু চলে আসার টাইম হয়ে গেছে, তো তাড়াতাড়ি কাজবাজ করেই আমি যাব একটু স্নানে। সকালে একবার স্নান করেছি, করে পুজো দিয়েছি, কিন্তু যাব স্নানে। আর এই দেখো রান্না ঘরদোর গোছাচ্ছি, তার মধ্যেই হচ্ছে আমাদের পাশেই রয়েছে শীতলা পুজো। তো শীতলা পুজোর যে ওই কুলো নিয়ে আসে বাড়িতে, প্রত্যেক বছর এখানে আমাদের পাড়ায় শীতলা পুজো হয়, আমার এখানে তো আসেই। তো ওখানে দেখো শীতলা মাকে নিয়ে এসছে, এখানে জল দিয়ে আগে প্রথমে ধুয়ে নিল, তারপর আমার ওই বাড়ির ওই সিঁড়ির ওখানে থানে রাখলো। এবার মাকে আমি তেল দেব আর হলো সিঁদুর দেব, তেল সিঁদুর দেবো, আর একটা ভুজ্য গুছিয়ে আনা হয়েছে, সেই ভুজ্যটা ওখানে দিয়ে দেওয়া হবে। আর ওই যে তেলটা দেখছো না দিলাম ঠাকুরকে, ওই তেলটার ওখান থেকে ওনারা কিছুটা নেবে আর কিছুটা তেল আবার আমাকে দিয়ে যাবে। আর যে সিঁদুরটাও আমি পরালাম সেই সিঁদুরটাও আবার ওনারা আমাকে দিয়ে যাবে। এরকমই এখানকার নিয়ম। খুব মানে ভালোভাবে এই শীতলা পুজোটা এখানে পালন করা হয়। প্রত্যেকেই এই দিনটায় পান্তা খায় আর কি। তো আমি খেতে পারিনি, এবার আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু জানি না ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর খাওয়া হলো না। আর এই দেখো আরেকটা জিনিস দেখায়, এখন হচ্ছে বিকালবেলা, আমি তো যেতে পারিনি ওখানে, তার জন্য ওরা আমার স্টুডেন্টরা বা ওই পাড়ার লোক যারা ছিল তারা একজন একবারে এসে আমাকে শরবত এসে দিয়ে গেছে। শরবত ঠিক নয়, এটা কিন্তু শীতলা মায়ের প্রসাদ, চরণামৃত যাকে বলে, সেই চরণামৃত যে বোতলের ভিতরে করে একজন দিয়ে গেছে, একজন আবার গ্লাসে দিয়ে গেছে, আর একজন এসে আরেকটা বোতলে দিয়ে গেছিলো। তো আমি নিজে তো আর অত খেতে পারবো না, তারপরে আমি আশেপাশে যারা ছিল তাদেরকে সবাইকে বললাম যে তোমরা কি চরণামৃত এনেছো? তো তারা বললো যে না আমরা পাইনি। তো আমি তারপরে সবাইকে গিয়ে দিয়ে এসেছিলাম। আর এই দেখো পুচকুটাকে, এই এখন বলছে ওই যে আমাকে একটু দাও, শরবত দাও, একটু খেয়েছে, ওর ভালো লেগেছে, তাই জন্য বলছে দাও। পুচকুটা সে এখন খুব খুব কাকি করে, আমার একদম পাশের ঘর, যে ও এত ভালোবাসে আমাদেরকে, এত বোঝে, সবসময় কাকি 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 বলতে বলতে ঘরে চলে আসবে কাকা। আর মাম্মামকেও ও খুব ভালোবাসে। আসলে বাচ্চাদের মন এত সহজ সরল, খুব ভালো। ও ওখানে ওর মা ওকে খাওয়াতে পারে না, খেতে একদমই চায় না, খাওয়ার প্রতি কোনো ইচ্ছাই ওর ভেতরে নেই। তো এই যে সবাই দেখো শরবত খাচ্ছে, আমি শরবত নিয়ে সব বাইরে চলে এসেছি, সবাইকে দিচ্ছি। আরও চলো ওইদিকে একটা কাকিমা আছে, তাকেও দিয়ে আসি। তো এই যে এখানে আবার কোটা কাটা চলছে, দেখো কোটা কাটার এটা কখনকার বলো তো, এটা হচ্ছে রাত্রের দিকের। তো এই হচ্ছে কন্ডিশন, বুঝেছো? ক্যামেরার কোয়ালিটিও আমাদের ভালো হচ্ছে না, কারণ চারিদিক থেকে এত প্রবলেমে পড়েছি। এই যে মানে রাজুর ফোন থেকে তো আমি ভিডিও করি, তো রাজুর ফোনের ক্যামেরা মোটামুটি খুব একটা ভালো নেই আর কি, মানে আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। কি আর বলবো, 2 বছর আগের ফোন, এত দামি দামি ফোন কিনেও যদি 2 বছরের মধ্যে খারাপ হয়ে যায় বা হয়ে যায়, তাহলে খুবই খারাপ লাগে। তো সেই অবস্থা। আর আমি তো ফোন চেঞ্জই করিনি, কারণ আমার ফোনটা খুবই কম দামের আর কি। তো কম দামের বলে না, আমার প্রয়োজনগুলো মিটে যাচ্ছিলো, তার জন্য আমি আর ব্লগ করছি বলে আলাদা করে আমি আর ফোন কিনিনি। তো এই জন্য ব্লগ করতে খুব প্রবলেম হচ্ছে, ভিডিও করতে শ্যুট করে তারপরে ভিডিও এডিট করা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভিডিও করতে পারছি না। তো যাই হোক আর কি, মারাত্মক প্রবলেমের মধ্যে রয়েছি। আর মুখেই বলে দিচ্ছি কি করেছি। ওই বাবা মাকে জানিয়েছিলাম না যে গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, বাট আমার মেয়ে যেহেতু ওখানে রয়েছে, তো আমি মেয়ে আমাকে দেখতে চেয়েছিল, মাকে সারাদিন না দেখলে ওরও তো ভালো লাগে না, তো ওকে আমারও দেখতে ইচ্ছা করছিল। মাম্মামকে দেখার জন্য আমি গিয়েছিলাম। তো আর কি আমার মায়ের চোখে আমি ধরা পড়ে গেছি। মা ওই পা দেখে নিয়েছে, দেখার পরে বলছে কী হয়েছে সত্যি কথা বল। তা আমি একটা বানিয়ে গেছিলাম যে আমাকে কুকুরে তাড়া দিয়েছে, আমি পড়ে গেছি। তো মাকে সে কিছুতেই বিশ্বাস করাতে পারিনি, আমি মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যা কথা বলতে গিয়ে আমি ধরা পড়ে গেছি। তো মা বলছে সত্যি কথা বল কী হয়েছে। তো তারপরে আমি মাকে বললাম, বাবাকে বললাম, তো বলার পরে ওরা তো মারাত্মকভাবে বকাবকি করলো আমাকে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো লাস্টের দিকে তোমরাও জানতে পারবে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে, পরে বলছি।
তো ওখানে মা রুটি করলো, ওই রুটি খেলাম, খেয়ে চলে এসেছি বাড়িতে ভাত ছিল, দুপুরবেলা ডালের বড়া করে ঝোল করেছিলাম আর ভাত আর উচ্ছে ভাজা, তা সব এসে ফ্রিজে ঢোকালাম। তার মধ্যে পিঠে না, মানে নিঃশ্বাস নিতে পারছি না, পিঠে মারাত্মক ব্যথা, হয়তো মেবি গ্যাসের থেকে হচ্ছে, ভাল লাগছে না, কিছুই ভাল লাগছে না, শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। তো আজকে আর কিছু শ্যুট করলাম না বন্ধুরা, এখন ঘুমিয়ে পড়বো, ভাল লাগছে না, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। আবার আসছি আগামীকাল সকাল থেকে, ঠিক আছে।